চলো শুরু করা যাক। এটা আমাদের হিস্ট্রির 3 নম্বর ক্লাস। তো আগের ক্লাসে যতটুকু আমরা কমপ্লিট করেছিলাম তারপর থেকে আমরা স্টার্ট করি। ভারতে দ্বিতীয় তুর্কিশ আক্রমণ, এটা আগের ক্লাসে আমরা দেখেছিলাম। মোহাম্মদ গড়ি দ্বারা আক্রমণ করা হয় 1175 থেকে 1206 পর্যন্ত উনি টোটাল আক্রমণ করতে পারেন। এই গড়ির আক্রমণের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল মুসলিম সাম্রাজ্য স্থাপন করা। প্রথম আক্রমণ 1175 মুলতানে আক্রমণ করে, তারপরে 1178 গুজরাতে অ্যাটাক করে। শাসক ছিলেন চালুক্য রাজবংশের ভীম দ্বিতীয় বা মূলরাজ দ্বিতীয় মোহাম্মদ গড়িকে প্রথম পরাজিত করেছিলেন তিনি। ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলো আমরা আগের ক্লাসের লাস্টে দেখেছিলাম। এরপরে আমরা দেখেছিলাম 1179 1179 মোহাম্মদ গড়ি পাঞ্জাব আর কাশ্মীরে কিছু জায়গা দখল করে নেয়, খুব ভালো কথা। এরপর হচ্ছে পাঞ্জাবের ভাতিন্ডা শহরে অবস্থিত তাবার হিন্দ ফোর্ট, একটা দুর্গ ছিল তাবার হিন্দ দুর্গ, যেটা পাঞ্জাবের ভাতিন্ডা শহরে অবস্থিত ছিল, সেখানে আক্রমণ করে মোহাম্মদ গড়ি। ঠিক আছে, এবারে আক্রমণ করার ফলে কি হয়, এই সময় সেখানে দিল্লির শাসন করছিলেন চৌহান রাজবংশের পৃথ্বীরাজ চৌহান। তো তারপরে কি হয়, এই কারণেই মোহাম্মদ গড়ি আর হচ্ছে আমাদের পৃথ্বীরাজ চৌহানের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। বোঝা গেল? তো এইখান থেকে আমরা স্টার্ট করি আজকের ক্লাসে। প্রত্যেকটা পয়েন্ট আমরা মনে রাখার চেষ্টা করব ক্লাসের সাথে। আর আজকের ক্লাসের পরে এই পিডিএফটা তোমাদের আজকে দেবো, পিডিএফটা তোমরা 2-3 বার রিভিশন করে নেবে। উত্তর ভারতের রাজবংশ আমরা দেখছি, সেখানে আমরা দেখছি চৌহান রাজবংশ রাজ করছে। রাজা কে ছিলেন? পৃথ্বীরাজ চৌহান। উত্তর ভারতে চৌহান রাজবংশ ছিল, রাজা ছিলেন পৃথ্বীরাজ চৌহান। তার রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল আজমের। পৃথ্বীরাজ চৌহানের রাজধানী কোথায় ছিল? আজমেরে তার রাজধানী ছিল, রাজধানী ছিল আজমের। এবার বিষয় হচ্ছে পৃথ্বীরাজ চৌহানের সভাকবি ছিলেন, সভাকবির নাম কি ছিল? চন্দ্র বরদাই ছিল পৃথ্বীরাজ চৌহানের সভাকবি। এই চন্দ্র বরদাই কি করেছিলেন? একটা বুক লিখেছিলেন। কার সম্পর্কে? পৃথ্বীরাজ চৌহান সম্পর্কে। বইয়ের নাম ছিল পৃথ্বীরাজ রাসো। তাহলে এইটুকু পয়েন্ট আমরা একটু ক্লিয়ার করি। আমরা দিল্লিতে শাসন করতে দেখছি কোন রাজবংশের? আমরা দিল্লিতে শাসন করতে দেখছি চৌহান রাজবংশের। দিল্লিতে আমরা শাসন করতে দেখছি কোন রাজবংশের? চৌহান রাজবংশের। আর সেখানকার শাসক আমরা কাকে দেখছি? পৃথ্বীরাজ চৌহানকে আমরা শাসক হিসেবে দেখছি। পৃথ্বীরাজ চৌহানের সভাকবি কে ছিলেন? চন্দ্র বরদাই ছিলেন পৃথ্বীরাজ চৌহানের সভাকবি। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে পৃথ্বীরাজ চৌহানের সভাকবি কে ছিলেন, তোমার মনে রাখতে হবে তার সভাকবির নাম ছিলেন, বলতে হবে চন্দ্র বরদাই। তাহলে চন্দ্র বরদাই কার সভাকবি ছিলেন? পৃথ্বীরাজ চৌহানের সভাকবি ছিলেন। পৃথ্বীরাজ চৌহানের সভাকবির নাম চন্দ্র বরদাই। এবার চন্দ্র বরদাই পৃথ্বীরাজ চৌহান সম্পর্কে একটা বই লেখেন, বইয়ের নাম হচ্ছে পৃথ্বীরাজ রাসো। বইয়ের নাম কি? বইয়ের নাম হচ্ছে পৃথ্বীরাজ রাসো। তাহলে পৃথ্বীরাজ রাসো বইটাতে কার সম্পর্কে আমরা জানতে পারি? পৃথ্বীরাজ চৌহান সম্পর্কে আমরা জানতে পারি। তো আরেকবার আমি রিপিট করি, এখানে উত্তর ভারতে রাজবংশের রাজা কে ছিলেন? চৌহান রাজবংশের রাজা ছিলেন পৃথ্বীরাজ চৌহান, তার সভাকবির নাম ছিল চন্দ্র বরদাই। আর চন্দ্র বরদাই দ্বারা একটা বই লেখা হয়, বইটার নাম হচ্ছে পৃথ্বীরাজ রাসো। এই পৃথ্বীরাজ রাসোতে তিনি কি লিখেছিলেন? এই পৃথ্বীরাজ চৌহান সম্পর্কে তিনি লিখেছিলেন। বোঝা গেল? তুমি বলবে একদম ক্লিয়ার। এবারে এই পৃথ্বীরাজ রাসো যে বইটা লিখেছিলেন, কে লিখেছিলেন? চন্দ্র বরদাই লিখেছিলেন। চন্দ্র বরদাই কে ছিল? তার সভাকবি ছিল। কার সভাকবি ছিল? পৃথ্বীরাজ চৌহানের সভাকবি ছিল। এবার যখন আমার সভাকবি ধরো আমার সম্পর্কে কোনো বই লিখবে, সেখানে আমার ভালো ভালোই সব কিছু লিখবে। তো সেই বই অনুযায়ী যদি আমরা সেই বইয়ের ইনফরমেশান দেখি, সেই বইতে বলা আছে যে টোটাল 16 বার মোহাম্মদ গড়ি পৃথ্বীরাজকে আক্রমণ করে এবং 16 বারই পৃথ্বীরাজ জিতে যায়, মানে মোহাম্মদ গড়ি পরাজিত হয়ে যায়। বোঝা গেল? এটা পৃথ্বীরাজ রাসো যে বইটা আছে সেইখান থেকে আমরা জানতে পারি। তাহলে 16 বার অ্যাটাক করলেও পৃথ্বীরাজ চৌহানকে 16 বার অ্যাটাক করার পরেও পৃথ্বীরাজ প্রত্যেকবার জিতে যায়। ঠিক আছে, এটা হচ্ছে কোন বইতে আমরা জানতে পারি? আমরা জানতে পারি পৃথ্বীরাজ রাসো যে বইটা আছে সেইখান থেকে জানতে পারি। ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম ইতিহাসের যারা পণ্ডিত ছিলেন, যারা ইতিহাস নিয়ে গবেষণা করেছিলেন, তারা এই বই সম্পর্কে খুব একটা বিশ্বাসী না। তারা যেটা মনে করেন সেটা হচ্ছে যে 1191 সালে একটা যুদ্ধ হয়। 1191 সালে একটা যুদ্ধ হয়। এই যুদ্ধটা কার মধ্যে হয়? এই যুদ্ধটা হয় আমাদের মোহাম্মদ গড়ি আর পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়। ইতিহাস যারা লিখেছেন ম্যাক্সিমাম ইতিহাসকার এটাই মনে করেন যে এইটাই ছিল তাদের মধ্যে প্রথম যুদ্ধ। কিন্তু এই পৃথ্বীরাজ রাসোর যে বইটা ছিল, পৃথ্বীরাজ রাসো যে বইটা কে লেখেন? চন্দ্র বরদাই লেখেন। এই চন্দ্র বরদাই অনুযায়ী এর আগে 16 বার অ্যাটাক করেছিল মোহাম্মদ গড়ি পৃথ্বীরাজকে, কিন্তু প্রত্যেকবার জিতেছে কে? পৃথ্বীরাজ চৌহান। কিন্তু
যদি আমরা ওটাকে 16 বার হিসাবে ধরি তাহলে এটা তাহলে 17 নম্বর যুদ্ধ হিসাবে হয় এই পৃথ্বীরাজ রাসোর বই অনুযায়ী, ওনার বই অনুযায়ী এটা 17 নম্বর যুদ্ধ, কিন্তু যারা ইতিহাসের লেখক তারা বলেন যে এটা ফার্স্ট যুদ্ধই তাদের মধ্যে হয়েছিল। ঠিক আছে, তো এটা আমাদের 17 বার না ফার্স্ট যুদ্ধ, এটা নিয়ে কোনো কনফিউশন রাখার দরকার নেই। এটা জাস্ট আমরা দেখবো যে 1191 সালে তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য যুদ্ধ হয়েছিল, মানে একদম সরাসরি ডিরেক্টলি একটা ফাইট হয়েছিল, সুন্দর একটা। সেই ফাইটটার নাম হচ্ছে তরাইনের প্রথম যুদ্ধ। তো পরীক্ষায় এটাই কোশ্চেন আসবে এখান থেকেই যে তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়, কাদের মধ্যে হয়। এখান থেকে দুটো কোশ্চেন তৈরি হবে। তোমার মাথায় রাখতে হবে তরাইনের প্রথম যুদ্ধ হয় 1191 সালে, সালটা ভেরি ইম্পর্টেন্ট। 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধ হয়। তরাইনের প্রথম যুদ্ধ কাদের কাদের মধ্যে হয়? মোহাম্মদ গড়ি আর পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়। পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ গড়ির মধ্যে 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধ হয়। তরাইনের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ গড়ির মধ্যে হয়, 1191 সালে হয়। ক্লিয়ার? এখানে কে যেতে? এখানে আমাদের পৃথ্বীরাজ চৌহান যেতে, তাহলে হেরে যায় কে? মোহাম্মদ গড়ি হেরে যায়। বুঝা গেল? তাহলে তরাইনের প্রথম যুদ্ধ আমাদের এখানে ফার্স্ট ব্যাটেল অফ তরাইন, ভেরি 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 ইম্পর্টেন্ট। সালটা কত? 1191 সাল। 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধ হয় মোহাম্মদ গড়ি পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। জিতলো কে? পৃথ্বীরাজ চৌহান, হারলো কে? মোহাম্মদ গড়ি। এবার বলা আছে যে এই সময় উত্তরপ্রদেশের কনৌজে চলছে, উত্তরপ্রদেশের কনৌজে, কোথায়? উত্তরপ্রদেশের কনৌজে একটা রাজবংশ চলছে, তার নাম হচ্ছে গাহাদবালা। গাহাদবালা রাজবংশ, ডাইনেস্টি গাহাদবালা। ঠিক আছে, গাহাদবালা রাজবংশ কোথায় চলছে? উত্তরপ্রদেশের কনৌজে। এবার হঠাৎ করে এই গাহাদবালা রাজবংশ কেন আসলো? একটু কানেকশন আছে, একটু পরে আমরা বুঝতে পারবো। এই গাহাদবালা রাজবংশ কোথায় আছে? উত্তরপ্রদেশের কনৌজে। আমরা এখন কোথায় যাচ্ছি? দিল্লি থেকে আমরা সোজা গেলাম উত্তরপ্রদেশের কনৌজ। সেইখানে আমরা একটা রাজবংশ দেখতে পাচ্ছি, তার নাম গাহাদবালা রাজবংশ। সেই সময় একটা রাজবংশ এখানে ছিল, তার নাম গাহাদবালা রাজবংশ। সেই রাজবংশের রাজা কে ছিলেন? রাজা ছিল জয়চন্দ্র। জয়চন্দ বা জয়চাঁদ বা জয়চন্দ্র একই ব্যাপার। রাজা জয়চন্দ্র ছিল সেখানকার রাজা। তাহলে এইটুকু ডেটা আমরা আগে একটু ক্লিয়ার করি যে আমরা এখন দেখছিলাম পৃথ্বীরাজ চৌহান সম্পর্কে, যে দিল্লিতে ছিল, উত্তর ভারতে শাসন করছিল। তার সাথে অ্যাটাক হচ্ছিল কার? মোহাম্মদ গড়ির অ্যাটাক হচ্ছিল। তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়? এটা হচ্ছে কোশ্চেন। কেউ বলতে পারবে তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়? 1191 সালে। 1191 সালে। 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধ হয় মোহাম্মদ গড়ি আর পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। তো এইখান থেকে আমরা দেখলাম যে একটু আমরা উত্তরপ্রদেশের দিকে আসলাম, দিল্লি থেকে। উত্তরপ্রদেশে আমরা দেখলাম একটা রাজবংশ চলছে, তার নাম গাহাদবালা রাজবংশ। গাহাদবালা রাজবংশ, উত্তর ভারতের যে রাজবংশ তার নাম গাহাদবালা রাজবংশ। তার রাজা ছিল রাজা জয়চন্দ্র। সেখানকার রাজা কে ছিল? রাজা জয়চন্দ্র ছিল রাজা। ঠিক আছে, এইবারে এই রাজা জয়চন্দ্রের একটা মেয়ে ছিল, মেয়ের সাথে প্রেমে পড়েছিল কে? পৃথ্বীরাজ চৌহান। এর সাথে এই জন্য কানেক্টেড সব কিছু। তাহলে পৃথ্বীরাজ চৌহান আবার কার প্রেমে পড়েছিল? রাজা জয়চন্দ্রর মেয়ের প্রেমে পড়েছিল। রাজা জয়চন্দ্র কে ছিল? গাহাদবালা রাজবংশের রাজা। ঠিক আছে, উত্তরপ্রদেশের রাজা। সেই সময় উত্তরপ্রদেশের রাজা ছিল গাহাদবালা রাজবংশের রাজা জয়চন্দ্র। রাজা জয়চন্দ্র আমাদের স্টোরিতে চলে আসলো। রাজা জয়চন্দ্র একটা মেয়েও আমরা দেখতে পাচ্ছি, মেয়ের সাথে আবার প্রেম ছিল কার? পৃথ্বীরাজ চৌহানের। বোঝা গেল? কিন্তু রাজা জয়চন্দ্র এই প্রেমে ছিল অমিত, মানে অমত ছিল। ঠিক আছে, মত ছিল না। রাজা জয়চন্দ্রর এই প্রেমটা উনি মেনে নিতে পারছিল না। ঠিক আছে, প্রেমে অমত ছিল। এই পৃথ্বীরাজ চৌহান আর রাজা জয়চন্দ্রের মেয়ের যে প্রেমটা ছিল সেটাতে অমত ছিল। ভালো কথা, অমত ছিল। ঠিক আছে, এবার রাজা জয়চন্দ্র কি করলো? রাজা জয়চন্দ্র মেয়ের জন্য স্বয়ম্বর করেন। স্বয়ম্বর মানে যেখানে আলাদা আলাদা রাজাদের ডাকা হয়। সেখানে পৃথ্বীরাজকে মানে আমন্ত্রণ করেনি না, পৃথ্বীরাজকে পুরো বাদ। কারণ উনি জানতে পারেন যে পৃথ্বীরাজের সাথে প্রেমের একটা সম্পর্ক আছে, তো পৃথ্বীরাজকে আমি জানাবোই না এটা। পৃথ্বীরাজকে বাদ দিয়ে একটা স্বয়ম্বরে আমন্ত্রণ করে। ফলে পৃথ্বীরাজ কি হয়? খুব ক্ষিপ্ত হয়। পৃথ্বীরাজ সেখানে যায়, ডাইরেক্টলি তার মেয়েকে তোলে, ওখান থেকে তুলে নিয়ে ডাইরেক্ট বিয়ে করে নেয়। ঠিক আছে, এর ফলে রাজা জয়চন্দ্র যে ছিল প্রচুর পরিমাণে ক্ষুব্ধ হয়, রেগে যায় এই সিস্টেমটা দেখে। বোঝা গেল কোথায় কোথায় কানেকশন? তাহলে আমরা আরেকবার দেখি কোথা দিয়ে কী চলছে। আমরা সবার প্রথমে কি দেখলাম? আমরা দেখছিলাম, স্টার্ট করলাম কোথা দিয়ে? এখান থেকে। উত্তর ভারতে শাসন করছিল পৃথ্বীরাজ চৌহান। তার সভাকবির নাম আমরা একটু আগে দেখলাম, চন্দ্র বরদাই। পৃথ্বীরাজ চৌহানের সভাকবি ছিল। তাহলে এটা এখনই মুখস্থ করে নাও, চন্দ্র বরদাই কে ছিল? চন্দ্র বরদাই পৃথ্বীরাজ চৌহানের সভাকবি ছিল। পৃথ্বীরাজ চৌহান সম্পর্কে চন্দ্র বরদাই একটা বইও লিখেছিলেন, বইয়ের নাম হচ্ছে পৃথ্বীরাজ রাসো। পৃথ্বীরাজ রাসো একটা বই লিখেছিলেন। চন্দ্র বরদাই যে ছিল আমাদের পৃথ্বীরাজ চৌহানের সভাকবি। ঠিক আছে, তরাইনের প্রথম যুদ্ধটা আমরা দেখলাম কবে হয়। তরাইনের প্রথম যুদ্ধ মোহাম্মদ গড়ি আর পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়। কত সালে হয়? 1191 সালে হয়। এই সময় উত্তরপ্রদেশের
রাজ করছিল কনৌজ, উত্তরপ্রদেশের কনৌজে রাজ করছিল গাহাতবালা রাজবংশ। কি রাজবংশ আমরা দেখছি? গাহাতবালা রাজবংশ। গাহাতবালা রাজবংশের রাজা ছিল রাজা জয়চন্দ্র। ওকে, এর মেয়ের সাথে প্রেম ছিল কার? পৃথ্বীরাজ চৌহানের। ঠিক আছে, রাজা জয়চন্দ্র এতে অমিত ছিল, তারপর আমরা দেখলাম অমত ছিল, তারপর আমরা দেখলাম একটা ঝামেলা তাদের মধ্যে হলো। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। এবার 1992 তরাইনের দ্বিতীয় যুদ্ধ। হ্যাঁ বলো। দাদা বললাম যে এটা কি সেই জয়চন্দ্র যে ওই ইসিদের সাথে ওই বাবরকে না কাকে আনতে যে হেল্প করেছিল? না, আমরা স্টেপ বাই স্টেপ পুরো দেখবো। বাবরকে যখন আসবে বাবরকে নিয়ে আমরা আলোচনা করব। তো এখন আমরা যে সালটা দেখছি সেই সালটা হচ্ছে কত? 1192। সালটার দিকে খেয়াল রাখো, ঠিক আছে? সালটার দিকে খেয়াল রাখবে। সালটা কত আমাদের? 1192। এটা রাজা জয়চন্দ্র এখানে লেখা আছে, অ্যাকচুয়ালি জয়চাঁদ হিসেবে তোমরা ইতিহাস বইতে দেখতে পারবে মেনলি। তাহলে 1191 আমরা দেখছি মোহাম্মদ গৌরী পৃথ্বীরাজ চৌহান গেল, রাজা জয়চন্দ্র বা জয়চন্দ্র বলতে পারো, জয়চন্দ্র এখানে অনেক বইতে লেখা থাকবে। তো এরপরে আমাদের আসছে 1192। আচ্ছা, আমাদের সবার প্রথমে আমরা দেখলাম তরাইনের প্রথম যুদ্ধ। তরাইনের প্রথম যুদ্ধ হচ্ছে আমাদের কত সালে গেল? তরাইনের প্রথম যুদ্ধ আমাদের গেল হচ্ছে 1191 সালে। ভেরি ইম্পর্টেন্ট সাল এটা। হ্যাঁ, তারপরে আচ্ছা 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধে কে জিতলো? পৃথ্বীরাজ চৌহান না মোহাম্মদ গৌরী? আমরা দেখলাম পৃথ্বীরাজ চৌহান জিতলো। ওকে, ঠিক আছে। তো পৃথ্বীরাজ চৌহান যেহেতু জিতলো, এরপরে 1192 সালে, এক বছর পরে, 91 পরে 92, এক বছর পরে আবার একটা অ্যাটাক হলো তরাইনের। এটা দ্বিতীয় যুদ্ধ নামে পরিচিত। এই তরাইনের এই যুদ্ধগুলো ভেরি ইম্পর্টেন্ট, সালটা আর যুদ্ধটা। কেন যুদ্ধ হচ্ছে, কীভাবে যুদ্ধ হচ্ছে, সব আমাদের কাছে ক্লিয়ার এখন। তাহলে 1192 সালে আমাদের সেকেন্ড যুদ্ধ হলো, এটা অন্যতম প্রসিদ্ধ যুদ্ধ, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট ব্যাটেল। এটা তরাইনের দ্বিতীয় যুদ্ধ, প্রথমটার থেকে ইম্পর্টেন্ট, তার কারণ এখানে মোহাম্মদ গৌরী জিতে যায় আর এখানে পৃথ্বীরাজ চৌহান হেরে যায় আর তাকে হত্যা করে দেওয়া হয়। ব্যাস, পৃথ্বীরাজ চৌহানের চ্যাপ্টার খতম। এবার এখানে একটা জিনিস দেখো, এখানে রাজা জয়চন্দ্র সাহায্য করেছিল মোহাম্মদ গৌরীকে, যে ছিল পৃথ্বীরাজ চৌহানের শত্রু। এবার রাজা জয়চন্দ্র কেন সাহায্য করেছিল, তার কানেকশনটা আমরা বুঝতে পারছি যে তার মেয়েকে তুলে নিয়ে গিয়ে পৃথ্বীরাজ চৌহান বিয়ে করে নিয়েছিল। এর জন্য রাজা জয়চন্দ্র একটুখানি ক্ষিপ্ত ছিল। উত্তরপ্রদেশের শাসক ছিল, কনৌজের শাসক ছিল আমাদের রাজা জয়চন্দ্র। গাহাতবালা রাজবংশের শাসক ছিলেন রাজা জয়চন্দ্র। তো আমরা দেখলাম তিনি যেহেতু ক্ষিপ্ত ছিল, তিনি মোহাম্মদ গৌরী এর আগে অনেকবার ট্রাই করেছে পৃথ্বীরাজ চৌহানকে হারানোর, কিন্তু হারাতে পারছিল না। তার কারণ তার অতটা শক্তি ছিল না যে পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দেবে একা। তো এখানে যেহেতু রাজা জয়চন্দ্র তাকে ইন্টারনালি সাহায্য করেছিল, ভেতর থেকে এদিক ওদিক দিয়ে ইনফরমেশন দিয়ে অন্যভাবে, তো এর জন্য পৃথ্বীরাজ চৌহান ওইখানে হেরে যায় মোহাম্মদ গৌরীর কাছে, আর পৃথ্বীরাজ চৌহানকে হত্যাও করা হয়। বোঝা গেল? একে আর রাখেনি, পুরো ডাইরেক্ট খতম করে দিয়েছে যাতে চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়। তো এই ইতিহাসে অনেক বড় এবার চেঞ্জ চলে আসে। এর মৃত্যুটা, পৃথ্বীরাজ চৌহানের মৃত্যুটার ফলেই অনেক কিছু চেঞ্জ আসে। এর জন্য এই তরাইনের সেকেন্ড ব্যাটেল অফ তরাইন ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে তরাইনের প্রথম যুদ্ধ কত হয়? 1191 সালে। ওকে, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়? 1192 সালে। বোঝা গেল? তুমি বলবি ইয়েস, ক্লিয়ার। নেক্সট পয়েন্টে আসো। 1193 মোহাম্মদ গৌরী দিল্লিকে তার রাজধানী বানায়। এবার দিল্লিতে ছিল পৃথ্বীরাজ চৌহানের যেহেতু চ্যাপ্টার ক্লোজ, পৃথ্বীরাজ চৌহান খতম, পৃথ্বীরাজ চৌহানের চ্যাপ্টার ক্লোজ। তো 1193তেই মোহাম্মদ গৌরী দিল্লিতে তার রাজধানী বানায়। বোঝা গেল? 1193তে দিল্লিতে পৃথ্বীরাজ চৌহান যেখানে ছিল সেখানে মোহাম্মদ গৌরী গিয়ে বসলো, ক্যাপচার করলো আর গিয়ে ওখানে তার রাজধানীটা বানিয়ে ফেললো 1193। এবার 1192তে আমরা একটু যাই। 1192তে একজন সুফি সন্ত ছিলেন যার নাম খাজা মঈনুদ্দিন চিশতি। ইনি আবার একটুখানি ইম্পর্টেন্ট 1192তে। কেন ইম্পর্টেন্ট দেখো, তিনি ভারতে আসেন এবং সুফিজম প্রচলন করেন। তো খাজা মঈনুদ্দিন চিশতি ভারতে এসে সুফিজম প্রচলন করেছিলেন। তো পরীক্ষায় যদি কোশ্চেন আসে কে সুফিজম ভারতে প্রচলন করেন, তাহলে অ্যান্সার হবে খাজা মঈনুদ্দিন চিশতি। কত সালে? আর এখানে যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে, এখানে তিনি কোথায় থাকতেন? আজমেরে থাকতেন। তার মৃত্যুও হয় আজমেরেই। এবার যেখানে মৃত্যু হয় তার যে কবরের নাম ছিল, তার কবরের নাম হচ্ছে দরগা আজমের শরীফ। ঠিক আছে, দরগা আজমের শরীফ, যেটা কোথায় অবস্থিত? আজমেরে অবস্থিত। তিনি আজমেরেই থাকতেন। কার কবর এটা? খাজা মাইনুদ্দিন চিশতির কবর এটা। ঠিক আছে, তাহলে খাজা মঈনুদ্দিন চিশতির কবরের নাম যেটা আছে সেটা আমাদের মাথায় রাখতে হবে, দরগা আজমের শরীফ। ঠিক আছে, তো দরগা আজমের শরীফটা কি? খাজা মঈনুদ্দিন চিশতির কবরস্থান। বোঝা গেল? তাহলে 1192 এই ছোট্ট একটা ডেটা আমরা দেখলাম, যেটা দিয়ে আমাদের এক্সামে এখান থেকে কোশ্চেন ডাইরেক্টলি আসবে, আমরা অ্যান্সার দিতে পারবো। তাহলে
তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়? 1191। 1191 তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় 1192। 92 দুটো সাল ভেরি ইম্পর্টেন্ট, বারবার মাথায় রাখতে হবে। এবারে আমরা একটু আসবো নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের 1194। 1194-এ চান্দাবার যুদ্ধ হয়, ঠিক আছে, CHNDAWAR, ঠিক আছে। চান্দাবারের যুদ্ধ হয় কত? 1194 সালে। এই চান্দাবারের যুদ্ধ কার কার মধ্যে হয়? চান্দাবারের যুদ্ধ হয় মোহাম্মদ গৌরি ভার্সেস রাজা জয়চন্দ্র। এবার রাজা জয়চন্দ্র নিজে এবার যুদ্ধ শুরু করে দিল, কার সাথে? মোহাম্মদ গৌরির সাথে। কেন যুদ্ধ করলো? তার কারণ মোহাম্মদ গৌরির উৎপাত এত বেশি, মোহাম্মদ গৌরির সাথে তার যুদ্ধ লাস্টে করতেই হলো। কিন্তু এখানে এই চান্দাবারের যুদ্ধ যেটা হয় 1194 সালে, দেখো 91, 92, 93, একটা সাল গেল মাঝখানে। 93-তে সে কী করলো? দিল্লিতে গিয়ে তার রাজধানী বা স্থাপন করলো বা ক্যাপচার করলো। কে করলো? মোহাম্মদ গৌরি। তারপরে এক বছর পরে 1194 সালে রাজা জয়চন্দ্র যে সাহায্য করছিল সে এখন কি করলো? মোহাম্মদ গৌরির সাথে যুদ্ধ করলো। কিন্তু এই 1194 সালে যে যুদ্ধটা, তার নাম হচ্ছে চান্দাবার যুদ্ধ, ঠিক আছে। এই যুদ্ধে কি হয়? এই যুদ্ধে রাজা জয়চন্দ্র হেরে যায় এবং তাকে হত্যা করে দেওয়া হয়। তো এই তুর্কিশরা যখন আক্রমণ করত তখন তারা হেরে গেলে আর রাখতো না, তাকে একদম খতম করে দিত। আর মোহাম্মদ গৌরি এটাতে জিতে যায়, জয়লাভ করে। বোঝা গেল? তাহলে মোহাম্মদ গৌরির প্রথম একটা জয় হলো 1192-তে, তরাইনের দ্বিতীয় যুদ্ধ। তারপরে আরেকটা যুদ্ধ হলো রাজা জয়চন্দ্রের সাথেও জিতে গেল, সেটা হচ্ছে চান্দাবারের যুদ্ধ, যেটা আমাদের হয় 1194 সালে। তো সালগুলো আমাদের মাথায় রাখতে হবে, ইম্পর্টেন্ট ব্যাটেলগুলো আমাদের এক্সামে আসবে, আমরা বলতে পারবো কার কার মধ্যে হয়, সেটাও আমরা বলতে পারবো। মোহাম্মদ গৌরি আর রাজা জয়চন্দ্রের মধ্যে হয়, ঠিক আছে। মোহাম্মদ গৌরি আবার জিতলো এই যুদ্ধে। মোহাম্মদ গৌরিকে তার গোলামরা খুব সাহায্য করেছিল। দেখো আগেকার দিনে গোলাম থাকতো, গোলাম মানে যে পুরোপুরি স্যাক্রিফাইস করে দিত নিজেকে রাজার জন্য, তো তাদের বলা হতো গোলাম। স্যাক্রিফাইস করে দিত, যেমন আমাদের বাহুবলীতে আমরা কাটাপ্পাকে দেখেছি, ওই টাইপেরই বলতে পারো গোলাম। নিজে মরে যাবে কিন্তু রাজাকে কিছু করবে না। তো সেরকম টাইপের কিছু গোলাম ছিল যারা প্রচুর পরিমাণে মোহাম্মদ গৌরিকে সাহায্য করেছিল। কিন্তু তার মধ্যে 4 জন গোলাম ছিল যারা বিশেষ উল্লেখযোগ্য গোলাম। বোঝা গেল? মানে খুব বিশ্বস্ত গোলাম বলতে পারো। তার মধ্যে প্রথমেই নাম আসবে মোহাম্মদ গৌরির বিশ্বস্ত গোলামের মধ্যে নাম আসবে কুতুবুদ্দিন আইবকের। প্রথম যে নামটা আমরা দেখব তার নাম কি? তার নাম হচ্ছে কুতুবুদ্দিন আইবক। তাহলে মোহাম্মদ গৌরির যে প্রথম গোলাম ছিল তার নাম কি? কুতুবুদ্দিন আইবক। নামটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই কুতুবুদ্দিন আইবক অনেক কিছু করবে এরপরে। মোহাম্মদ গৌরি যখন এখান থেকে যখন ফিরে যাবে, ঠিক আছে, আফগানিস্তানে, তখন এই কুতুবুদ্দিন আইবকই পুরোপুরি দায়িত্বে থাকবে। তো এর জন্য কুতুবুদ্দিন আইবক ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো কুতুবুদ্দিন আইবক কে ছিলেন? মোহাম্মদ গৌরির কে ছিলেন? কে বলতে পারবে কে ছিলেন? কি বললাম? মোহাম্মদ গৌরির গোলাম ছিলেন। বোঝা গেল? গোলাম তো ছিলেন, কিন্তু যেহেতু অনেক ট্যালেন্টেড ছিলেন, এই কুতুবুদ্দিন আইবক মোহাম্মদ গৌরির জামাইও ছিলেন। ব্যাস, মেয়েকে বিয়ে করে নিয়েছে, জামাই হয়ে গেছে। বোঝা গেল? তো মোহাম্মদ গৌরির গোলামও ছিলেন, জামাইও ছিলেন। কে? কুতুবুদ্দিন আইবক। এর জন্য কুতুবুদ্দিন আইবক এত ইম্পর্টেন্ট। এইবারে চান্দাবারের যে যুদ্ধটা হলো কত সালে হলো? কে বলতে পারবে কত সালে হলো চান্দাবারের যুদ্ধটা? 1194 সালে হলো। 1194 সালে চান্দাবারের যুদ্ধটা কার মধ্যে হলো? গৌরির সাথে জয়চন্দ্র যুদ্ধটা হলো। জয়চন্দ্র হেরে গেল, জয়চন্দ্রকে হত্যা করা হলো। এই চান্দাবারের যুদ্ধে জেতার পিছনে কারা হাত ছিল? প্রচুর পরিমাণে হাত ছিল তার গোলামদের, তার মধ্যে একজন ছিল কুতুবুদ্দিন আইবক। এবার যেই চান্দাবারের যুদ্ধ জেতার পরে মোহাম্মদ গৌরি এই কুতুবুদ্দিন আইবককে, যে কিনা তার জামাইও ছিল গোলামও ছিল, তাকে সেনাপতি বানিয়ে দেয়। কি বানিয়ে দেয়? সেনাপতি বানিয়ে দিয়েছিলেন। বোঝা গেল কেন সেনাপতি বানাচ্ছে? বুঝতে পারছো তো? তার কারণ সে আবার তার জামাইও আর সব থেকে বিশ্বস্ত গোলামও, হিসাব মতন তাকেই তাহলে সেনাপতি বানানো যায়। তাহলে সেনাপতি বানিয়ে দিল। কোন যুদ্ধে জেতার পরে? চান্দাবারের যুদ্ধে জেতার পরে। কত সালে হয়েছিল চান্দাবারের যুদ্ধ? একটু আগে আমরা বললাম 1194 সালে হয়েছিল। কার কার মধ্যে হয়েছিল? রাজা জয়চন্দ্রের সাথে মোহাম্মদ গৌরির হয়েছিল। ভেরি গুড। নেক্সট পয়েন্টে আসো। এবার আমরা টোটাল দেখলাম যে 4 জন উল্লেখযোগ্য গোলাম ছিল মোহাম্মদ গৌরির, তার মধ্যে একজন দেখলাম কুতুবুদ্দিন আইবক। আরও 3 জন গোলামের নাম বলছি, পরীক্ষায় যদি আসে তাহলে অ্যান্সার করবে যে মোহাম্মদ গৌরির উল্লেখযোগ্য গোলাম কে ছিলেন। যদি পরীক্ষায় কোশ্চেন আসে খুব ডেপথে যায় তাহলে এইসব কোশ্চেন আসতে পারে। 2 নম্বর ছিলেন কুতুবুদ্দিন আইবক, 2 নম্বর ছিলেন ইয়ালদাজ, 3 নম্বর ছিলেন কুবাচা। পরীক্ষায় আসবে ইয়ালদাজ কে ছিলেন? মোহাম্মদ গৌরির গোলাম ছিলেন। কুবাচা কে ছিলেন? মোহাম্মদ গৌরির গোলাম ছিলেন। আরেকটার নাম আমরা অনেকেই শুনেছি, বাখতিয়ার খিলজি। ঠিক আছে, বাখতিয়ার খিলজি কে ছিলেন? মোহাম্মদ গৌরির গোলাম ছিলেন। তাহলে আরেকবার 4টে নাম আমরা দেখি। একটা হচ্ছে কুতুবুদ্দিন আইবক, এই নামটা আমাদের মাথায় থাকবে। এরপরে কুতুবুদ্দিন আইবকের অনেক কিছু কাহিনী পড়বো আমরা। তো কুতুবুদ্দিন আইবক,
তারপরে আরেকজন ছিলেন গোলাম, তার নাম ইয়ালদাজ। এর অনেক বড় বড় নাম আছে, ছোট ছোট নামগুলো রাখা আছে যাতে অপশানে দেখলে বুঝতে পারবে। ইয়ালদাজ, আর হচ্ছে 3 নম্বর হচ্ছে কুবাচা, 4 নম্বর হচ্ছে বাখতিয়ার খিলজি। কুতুবুদ্দিন আইবক, ইয়ালদাজ, কুবাচা, বাখতিয়ার খিলজি। কুতুবুদ্দিন আইবক, ইয়ালদাজ, কুবাচা, বাখতিয়ার খিলজি। কুতুবুদ্দিন আইবক, ইয়ালদাজ, কুবাচা, বাখতিয়ার খিলজি। এরা কে ছিলেন? এরা ছিলেন মোহাম্মদ গনির গোলাম। মোহাম্মদ গনির গোলামও ছিলেন, জামাইও ছিলেন। তার নামটা আমি কি বললাম? কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক। এই যে কুতুবুদ্দিন আইবক দুটো আবার মসজিদ বানায়। মসজিদ বানানোর তার সময়টা কোথা দিয়ে আসলো? সময়টা এই কারণে আসলো, কুতুবুদ্দিন আইবককে সেনাপতি বানানোর পরে তাকে অনেক কিছু দায়িত্ব দেওয়া হয়েছিল। যে রাজ্যগুলো পরে জিতেছিল মোহাম্মদ ঘুরি, তাকে বলেছিল, কুতুবুদ্দিন আইবককে বলেছিল, তুমি এই রাজ্যগুলোতে যা ইচ্ছা একটু করো, শাসন টাসন করো, কোনো অসুবিধা নেই, যেহেতু জামাইও ছিল। এবারে কুতুবুদ্দিন আইবক কি করলো? ফুল পাওয়ারে আছে কুতুবুদ্দিন আইবক, কোনো সমস্যা নেই। কুতুবুদ্দিন আইবক বললো ঠিক আছে, কিছু তো করতে হবে যাতে ইতিহাসে আমার নামটা থাকে, আমি জামাই বলে কথা। কুতুবুদ্দিন আইবক দুখানা মসজিদ বানালো, একটা দিল্লিতে বানালো, একটা আজমিরে বানালো। দিল্লিতে যেটা বানালো তার নাম হচ্ছে কুভাত উল ইসলাম, কুভাত উল ইসলাম। আরেকটা হচ্ছে আড়াই দিন কা ঝোপড়া, যেটা আজমিরে অবস্থিত। এই আড়াই দিন কা ঝোপড়া আমরা এর আগেও একবার পড়েছি, ঠিক বললাম? হ্যাঁ স্যার। এটা আমরা স্ট্যাটিক জিকেতে আমরা দেখেছিলাম, আড়াই দিন কা ঝোপড়া। তাহলে দুখানা বানিয়েছিল মসজিদ কুতুবুদ্দিন আইবক দ্বারা গঠিত। দুইখানা মসজিদের নাম পরীক্ষায় যদি আসে তাহলে একটা আমরা ইজিলি বলতে পারবো, কুতুবুদ্দিন আইবক যেটা বানায় তার নাম আড়াই দিন কা ঝোপড়া, যেটা আজমেরে অবস্থিত। আড়াই দিন কা ঝোপড়া আজমেরে অবস্থিত, ঠিক আছে। আরেকটা হচ্ছে আমাদের কুভাত উল ইসলাম, দিল্লিতে অবস্থিত। বোঝা গেল? কুভাত উল ইসলাম দিল্লিতে অবস্থিত, আড়াই দিন কা ঝোপড়া আজমের অবস্থিত। কুতুবুদ্দিন আইবক দ্বারা নির্মিত দুখানা মসজিদের নাম কুভাত উল ইসলাম, আড়াই দিন কা ঝোপড়া। কুভাত উল ইসলাম, আড়াই দিন কা ঝোপড়া। কুভাত উল ইসলাম কোথায় অবস্থিত? তোমার মনে রাখতে হবে, দিল্লিতে অবস্থিত। কুভাত উল ইসলাম দিল্লিতে অবস্থিত, আড়াই দিন কা ঝোপড়া আজমের অবস্থিত। আ দিয়ে আড়াই, আ দিয়ে আজমের, আড়াই দিন কা ঝোপড়া আজমের অবস্থিত, কুভাত উল ইসলাম দিল্লিতে অবস্থিত। ওকে, নেক্সট আমরা দেখব যে কুতুবুদ্দিন আইবকের গুরু ছিলেন কুতুবুদ্দিন বাখতিয়ার আল কাকি। তো পরীক্ষায় যদি কোশ্চেন আসে এখান থেকে এক লাইন থেকে ইজিলি কোশ্চেন চলে আসবে, কুতুবুদ্দিন আইবকের গুরু কে ছিলেন? কুতুবুদ্দিন আইবকের গুরুর নামটা আমরা একটু মনে রাখি। কুতুবুদ্দিনের গুরুর নামও কুতুবুদ্দিন দিয়ে, কুতুবুদ্দিন বাখতিয়ার আল কাকি, কুতুবুদ্দিন বাখতিয়ার আল কাকি। কুতুবুদ্দিন আইবকের গুরুর নাম কি? কুতুবুদ্দিন আইবকের গুরুর নাম এখনই মুখস্থ করো, বাড়িতে মুখস্থ করতে হবে না এটা। কুতুবুদ্দিন বাখতিয়ার আল কাকি। কুতুবুদ্দিন বাখতিয়ার আল কাকি ছিলেন কুতুবুদ্দিন আইবকের গুরু। আচ্ছা, কুতুবুদ্দিন আইবক আইবক এত আমি বলছি, কুতুবুদ্দিন আইবক কে ছিলেন এইটুকু কি তোমাদের কাছে ক্লিয়ার? মোহাম্মদ গনির হ্যাঁ স্যার। গোলাম ছিলেন, মোহাম্মদ তার গনির জামাই গোলাম ছিলেন, আর গোলাম। ঠিক আছে, তার সেনাপতিও হয়েছিলেন পরে। ওকে, তাহলে কুতুবুদ্দিন আইবক এর গুরুর নাম দেখলাম কুতুবুদ্দিন বাখতিয়ার আল কাকি। কুতুবুদ্দিন বাখতিয়ার আল কাকি, কুতুবুদ্দিন গুরুর নাম, কুতুবুদ্দিন আইবকের গুরুর নাম কুতুবুদ্দিন বাখতিয়ার আল কাকি। ভেরি গুড। এবারে আমরা যদি আসি আর একটু নিচে, এই গুরুর নামেই 1199-এ ভারতের সবথেকে উঁচু মিনার মানে এরকম একটা বহুত বড় চূড়া টাইপের উঁচু মিনার, কুতুব মিনার তৈরি করা শুরু করেন। কে শুরু করেন? কুতুবুদ্দিন আইবকই শুরু করেন। তাহলে কুতুবুদ্দিন আইবকের এবার মনে পড়লো আমি দুইখানা মসজিদ তো বানিয়ে ফেলেছি। দুইখানা মসজিদের নামের মধ্যে আমরা দেখলাম একটা ছিল কুভাতুল ইসলাম, একটা ছিল আড়াই দিন কা ঝোপড়া। কে বানাচ্ছে? কুতুবুদ্দিন আইবক এগুলো বানিয়েছে। এবার কুতুবুদ্দিন আইবক আরেক স্টেপ আগিয়ে গিয়ে বলছে 1199 সালে তার মাথায় আবার আসলো একটা বড় একটা মিনার বানাবো। এবার মিনারটা কেন বানাবো? কোনো একটা কারণ তো আছে। আমার যে গুরু আছে সেই গুরুর স্মৃতির উদ্দেশ্যে একটা বহুত বড় মিনার বানাবো। তার গুরুর নাম কি ছিল? কুতুবুদ্দিন বাখতিয়ার আল কাকি। কুতুবুদ্দিন বাখতিয়ার আল কাকি কে ছিলেন? কুতুবুদ্দিন আইবকের গুরু। বা পরীক্ষায় যদি কোশ্চেন আসে কুতুবুদ্দিন আইবকের গুরু কে ছিলেন? কুতুবুদ্দিন বাখতিয়ার আল কাকি। এই গুরুর নামেই কুতুবুদ্দিনের নামেই, তার গুরুর নামও কুতুবুদ্দিন ছিল, তার নামেই 1199-এ ভারতের সবথেকে উঁচু মিনার কুতুব মিনার তৈরি শুরু করেন। সবথেকে বড় মিনার কুতুব মিনার তৈরি শুরু করেন। তাহলে কুতুব মিনার কে কত সালে শুরু করেন? পরীক্ষায় এটা কোশ্চেন আসবে। 1199 সালে কুতুবুদ্দিন আইবক স্টার্ট করেন বানানো। 1199 সালে কুতুবুদ্দিন আইবক স্টার্ট করেন এই কুতুব মিনার বানানো। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। এইবারে যে কাহিনী হয় সেটা হচ্ছে আমাদের 1229। এটা সম্পূর্ণ করেন ইলতুৎমিশ। এই যে কুতুব মিনার বানানোটা স্টার্ট করেন, কুতুব মিনার কে স্টার্ট করেন বানানো? কুতুব মিনার বানানো স্টার্ট করেন কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক কত সালে স্টার্ট করেন? 1199 সালে। সালগুলো মাথায় রাখবে সবসময়, সালগুলো মাথায় রাখলে সব কানেক্ট হয়ে যাবে। 1199 সালে আমরা আসলাম, 1191 গেল, 1192 গেল, তারপর একটা যুদ্ধ গেল, 1194-তে গেল, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ আসলাম 1199-তে।
1199-তে আমরা কি দেখলাম? 1199-তে দেখলাম যে কুতুবউদ্দিন আইবকের মাথায় আসছে যে গুরুর সম্পর্কে, গুরুর স্মৃতির উদ্দেশ্যে একটা বহুত বড় মিনার বানাবো, যার নাম হচ্ছে কুতুব মিনার। কুতুব মিনারের কাজ শুরু করে 1199 সালে। কে শুরু করে? কুতুবউদ্দিন আইবক শুরু করে। কিন্তু এটা নির্মাণের কাজ কে শেষ করে? পরীক্ষায় এটাই কোশ্চেন আসবে। কুতুব মিনার বানানোর কাজ কে শুরু করে? এটাও আসতে পারে কোশ্চেন। কুতুব মিনার বানানোর কাজকে সম্পন্ন করে, এটাও আসতে পারে। তো কুতুবউদ্দিন আইবক এটা শুরু তো করেছিলেন কিন্তু শেষ করতে পারেনি। শেষ করেছিল 1229 সালে। কত? 1199-এর পরে 30 বছর প্রায় লেগে গেছিল। 1229-এ এটা সম্পূর্ণ করে ইলতুৎমিশ। এবার কাহিনীতে টুইস্ট। ইলতুৎমিশ কোথা দিয়ে আসলো? ইলতুৎমিশ কে? কুতুবউদ্দিন আইবকের জামাই। বোঝা গেল? তাহলে ইলতুৎমিশ কে ছিল? আবার কুতুবউদ্দিন আইবকের জামাই। কুতুবউদ্দিন আইবকের জামাই ছিলেন ইলতুৎমিশ। জামাই মানে মেয়ের বর। তাহলে জামাই ছিলেন ইলতুৎমিশ। ইলতুৎমিশ এটা এসে বানানো কমপ্লিট করে। কি কমপ্লিট করে? কুতুব মিনার, যেটা স্টার্ট হয়েছিল কত সালে বানানো? 1199। কত সালে খতম হয়েছিল বানানো? 1229। কে খতম করেছিল, কমপ্লিট করেছিল বানানো? ইলতুৎমিশ। ইলতুৎমিশ কে ছিল? কুতুবউদ্দিন আইবকের জামাই ছিল। সব এখানে রিলেশন আছে সবার সাথে সবার। হ্যাঁ, তাহলে এটাও আমাদের ক্লিয়ার? তুমি বলবে হ্যাঁ, অনেকটা ক্লিয়ার হলো। এবার গোলামও ছিলেন, জামাইও ছিলেন। এর সেম কাহিনী, এ জামাইও ছিলেন আবার গোলামও ছিলেন। কার গোলাম ছিলেন? গোলাম ছিলেন কুতুবউদ্দিন আইবকের। ইলতুৎমিশ ছিলেন কুতুবউদ্দিন আইবকের গোলাম। এবার কুতুবউদ্দিন আইবকের গোলাম হওয়া সত্ত্বেও তাকে তিনি জামাই কেন বানিয়েছিলেন? কারণ নিজেও সেম পজিশনেই ছিলেন। মোহাম্মদ গরির গোলামও ছিলেন, জামাইও ছিলেন। তাহলে ওনারও পছন্দ একই রকম হয়ে গেছে, অসুবিধা নেই। ওনার সাথেও সেম জিনিস হয়ে গেছে। তার মেয়েকে যে বিয়ে করেছে সেও তার গোলাম ছিল, জামাই হয়ে গেছে। বুঝা গেল? ইলতুৎমিশ। তাহলে ইলতুৎমিশ গেল, আমাদের কুতুব মিনার গেল, কবে স্টার্ট হয়েছিল গেল, সব কিছু আমরা পড়লাম। আড়াই দিন কা ঝোপড়া পড়লাম। কুভাত উল ইসলামও আমরা দেখলাম। এটাও একটা মসজিদ যেটা দিল্লিতে বানিয়েছিল। কে বানিয়েছিল? কুতুবউদ্দিন আইবক বানিয়েছিল। ভেরি গুড। পরীক্ষায় যা কোশ্চেন আসবে আমরা অ্যান্সার করতে পারবো। এইবারে 1206-এ মোহাম্মদ গরির মৃত্যু হয়ে যায়। এই মোহাম্মদ গরির মৃত্যু কত সালে হয়? 1206। কেন 1206 মৃত্যু হয়? প্রথমে আমরা স্টার্ট করেছিলাম কোথায়? এখানে দেখো, এখানে যদি আমরা দেখি মোহাম্মদ গরি যেখানে আমরা স্টার্ট করলাম, দেখো 1175 দিয়ে কাহিনী স্টার্ট, 1206 গিয়ে খতম। তাহলে সেই 1206 অবধি আমরা পৌঁছে গেছি স্টার্ট করে। 1206 তার কি হচ্ছে? তার মৃত্যু হয়ে যায়। ঠিক আছে? জাটদের সাথে তার যুদ্ধ হয়েছিল একটা জায়গাতে, সেখানে আহত হয়ে গিয়ে 1205-এ তারপর 1206 মারা গেছিল। যাই হোক, তাহলে 1206-এ মোহাম্মদ গরির মৃত্যু হয় মেনলি। মোহাম্মদ গরির চ্যাপ্টার ক্লোজ। মোহাম্মদ গরির মৃত্যুর পর কুতুবউদ্দিন আইবক প্রথম মুসলিম বংশের স্থাপনা করেন। তাহলে হিন্দুস্তানে প্রথম মুসলিম বংশের স্থাপনা প্রথম যে করেন তার নাম হচ্ছে কুতুবউদ্দিন আইবক। মোহাম্মদ গরির উদ্দেশ্যই ছিল এখানে মুসলিম বংশ স্থাপনা করা, কিন্তু তার তো মৃত্যু হয় 1206 সালে। কিন্তু অফিসিয়ালি বলতে গেলে মোহাম্মদ গরির পরে, মোহাম্মদ গরি তো দুজনকে নিপটে দিয়েছে। আসল যে রাজা ছিল পৃথ্বীরাজ চৌহান আর রাজা জয়চন্দ্র, দুজনকে খতম করে দিয়েছে। তারপরে তার যখন মৃত্যু হয়, তারপরে কুতুবউদ্দিন আইবক ফুল পাওয়ারে আছে। কুতুবউদ্দিন আইবক তখন অ্যাকচুয়ালি মুসলিম বংশের স্থাপনা করে দেন, ভারতে স্টার্ট করেন। ঠিক আছে? এই যে মুসলিম বংশের স্থাপনা হলো, এইখান থেকে শুরু হবে আমাদের দিল্লি সালতানাত বা দিল্লির সুলতান আমল, সুলতানি যুগ। দিল্লির সুলতানি যুগ স্টার্ট হবে। এই দিল্লির সুলতানি যুগ এবার কত বছর ধরে চলবে? 1206 থেকে 1526। তাহলে 1200, 1300, 1400, 1500 মানে 300 বছর ধরে এইবারে মুসলিম শাসন চলবে। বোঝা গেল? তাহলে মুসলিম শাসনের উদ্দেশ্যে কে এসেছিল? আমাদের মোহাম্মদ গরি এসেছিল। তার আগে যারা এসেছিল তারা এখানে অ্যাটাক করে লুটপাট করতে এসেছিল, কিন্তু তারপরে যে এসেছিল মোহাম্মদ গরি, তার উদ্দেশ্য ছিল এখানে মুসলিম শাসনের স্থাপনা করা। কিন্তু অফিসিয়ালি বলতে গেলে মুসলিম শাসনের স্থাপনা কে করে দিয়েছেন? কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক কে ছিলেন? মোহাম্মদ গরির জামাই এবং তার গোলাম ছিলেন। আচ্ছা, কুতুবউদ্দিন আইবকের জামাই আর গোলামের নাম কি, যে কিনা কুতুব মিনারের কাজ কমপ্লিট করেন? তার নাম ইলতুৎমিশ ছিলেন। একদম। কুতুব মিনারের কাজ কত সালে স্টার্ট হয়? 1199। কুতুব মিনারের কাজ কত সালে কমপ্লিট হয়? 1229। ভেরি গুড। তাহলে আমাদের মাথায় আছে। এইবারে আমরা তাহলে কোন স্টেপে গেলাম? বোঝা গেল একটা কাহিনী খতম করে এবার আরেকটা চ্যাপ্টার আমাদের স্টার্ট হবে। 300 বছরের একটা চ্যাপ্টার স্টার্ট করলাম। সেই চ্যাপ্টারের মধ্যে আমাদের কি পড়তে হবে? আমাদের পড়তে হবে দিল্লি সালতানাত বা দিল্লি সুলতানি যুগ বা দিল্লি সুলতানি আমল, যেটা আমরা পরের ক্লাসে কন্টিনিউ করব। এবার এখানে সর্বপ্রথম যে বংশ যেটা স্টার্ট হয়, মানে কুতুবউদ্দিন আইবক যেটা স্টার্ট করেন, তার নাম ছিল গোলাম বংশ। বাংলাতে বলবো গোলাম বংশ, ইংলিশে আমরা বলবো স্লেভ ডাইনেস্টি। স্লেভ মানেই গোলাম। যেহেতু তিনি নিজেই গোলাম ছিলেন কুতুবউদ্দিন আইবক, তো যে রাজবংশটা তিনি স্থাপন করবেন সেটার নাম হচ্ছে আমাদের গোলাম বংশ বা গোলাম রাজবংশ। 1206 থেকে
1290 পর্যন্ত এটা চলবে। 1206 থেকে 1290 পর্যন্ত চলবে। এই গোলাম বংশের ফাউন্ডার কে ছিলেন? গোলাম রাজবংশের ফাউন্ডার ছিলেন, গোলাম বংশের ফাউন্ডার ছিলেন আমাদের কুতুবউদ্দিন আইবক, কারণ কুতুবউদ্দিন আইবকই কাহিনী স্টার্ট করবে। তিনি রাজ করেছিলেন 1206 থেকে 1210, 4 বছর। 1206 থেকে 1210 কুতুবউদ্দিন আইবক যে ফাউন্ডার ছিলেন তিনি রাজ করেন। তার ক্যাপিটাল কোথায় ছিল? রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল লাহোর। কুতুবউদ্দিন আইবকের ক্যাপিটাল কোথায় ছিল? লাহোর ছিল। কুতুবউদ্দিন আইবকের ক্যাপিটাল ছিল লাহোরে। তার সময়কাল ছিল কুতুবউদ্দিন আইবকের 1206 থেকে 1210, 1206 থেকে 1210। ওকে, তাকে কুতুবউদ্দিন আইবককে 3টে টাইটেল দেওয়া হয়েছিল। একটা হচ্ছে লাক্স বক্স, একটা হচ্ছে পিল বক্স, একটা হচ্ছে কোরআন খোয়া। এটার মানে কি? লাক্স বক্স টাইটেল তাকে দেওয়া হয়েছিল, উপাধি তাকে দেওয়া হয়েছিল, তার কারণ হচ্ছে তিনি লাখ লাখ টাকার দান করেছিলেন, তাই তাকে বলা হতো লাক্স বক্স। পিল বক্স কেন বলা হয়েছিল? তিনি হাতি দান করতেন, তার জন্য তাকে পিল বক্স উপাধিও দেওয়া হয়েছিল। কোরআন খোয়া কেন বলা হতো? তিনি কোরআনের নিয়মিত রেগুলার পাঠ করতেন, তার জন্য তাকে কোরআন খোয়া উপাধি দেওয়া হয়েছিল। পরীক্ষায় এই 3টে দিয়ে কোশ্চেন আসবে। লাক্স বক্স টাইটেল উপাধি কাকে দেওয়া হয়েছিল? কুতুবউদ্দিন আইবক। পিল বক্স কাকে উপাধি দেওয়া হয়েছিল? কুতুবউদ্দিন আইবক। কোরআন খোয়া উপাধি কাকে দেওয়া হয়েছিল? কুতুবউদ্দিন আইবককে দেওয়া হয়েছিল। বোঝা গেল? এবার এখান থেকে আমাদের কাহিনী নেক্সট আমাদের কন্টিনিউ চলতে থাকবে। যেরকম সিনেমা আমাদের এখন স্টেপ বাই স্টেপ চলতে থাকে, একটা পার্টের পর একটা পার্ট স্টার্ট হয়। এবার আমরা একটা পার্ট কমপ্লিট করলাম, এবার দিল্লি সুলতানি আমল 300 বছরের পার্ট আমরা স্টার্ট করব। তাহলে এত দূর যে আমরা হিস্ট্রি কমপ্লিট করলাম, অনেকটা হিস্ট্রি কমপ্লিট করলাম, আমাদের রিভিশন করতে হবে। রিভিশন না করলে মাথা দিয়ে সব বেরিয়ে যাবে। তাহলে তোমাদের কাছে টাইম থাকবে একটু রিভিশন করার। তোমরা ভালো করে এই পিডিএফটা এবার বাড়িতে পাওয়ার পরে রিভিশন করবে, সবাই মন দিয়ে রিভিশন করবে। যাতে যেটুকু পয়েন্ট তোমার এদিক ওদিক বুঝতে অসুবিধা হবে সেই জায়গাটা ভিডিও খুলবে, ভিডিও খুলেই আবার কানেক্ট হয়ে যাবে সব কিছু, যেহেতু ভিডিও ফরম্যাটে সব পাচ্ছ। তাহলে প্রথম থেকে আমাদের এখান থেকে হিস্ট্রি আমরা স্টার্ট করেছিলাম, ঠিক আছে? হিস্ট্রি এখান থেকে স্টার্ট করে আমাদের অনেক কিছু আছে এখানে। তারপরে আমরা আস্তে আস্তে যাত্রা স্টার্ট করলাম, মধ্য ভারতের ইতিহাস দিয়ে আমরা স্টার্ট করলাম। তাহলে এবার সবাই একটু কনফার্ম করো যে আমি যদি এই পিডিএফটা দিই তোমাদের সবাই তোমরা রিভিশন করতে পারবে, হ্যাঁ কি না কনফার্ম করো। রিভিশন sir. করতে পারবে বাড়িতে, ঠিক আছে? এবার এখানে আরেকটা বিষয় হচ্ছে তোমাদের কাছে টাইম কত আছে দেখো। 25 তারিখ আমাদের ক্লাস অফ থাকবে, ঠিক আছে? আর 25 তারিখ এরপরে 26, 27 আমি বাড়ি থাকবো না, এই 2 দিনও ক্লাস অফ থাকবে, ঠিক আছে? মেন আমাদের ক্লাস স্টার্ট হবে 28 তারিখ থেকে। আমি 2 দিনে হয়তো চলে আসবো, আমি বাড়ির বাইরে থাকবো একটু। তো 28 তারিখ থেকে আমাদের যে ক্লাস স্টার্ট হবে, তারপরে আর ক্লাসে কোনো অফ থাকবে না, ছুটি থাকবে না, কন্টিনিউ আমাদের ক্লাস চলতে থাকবে। বোঝা গেল? তাহলে তোমাদের কাছে টাইম হবে এই 2 দিন একটু ভালো করে রিভিশন করার। কোনটা রিভিশন করবে? যে পিডিএফটা তোমাদের দেওয়া হয়েছে এর আগে একটা স্ট্যাটিক জিকের আর হিস্ট্রির যে পিডিএফটা দেওয়া হয়েছে এইটুকু পর্যন্ত পুরোটা রিভিশন করে রাখবে। এতটা রিভিশন করবে, ডেইলি মোটামুটি 2-3 বার করে পড়বে, যাতে এইটুকু পার্ট তোমার আমার থেকেও বেশি ক্লিয়ার হয়ে যায়, সব কিছু একদম নখদর্পণে থাকে। বোঝা গেল সব কিছু? আর ম্যাথ যেটা আমাদের হয়েছে, ম্যাথ কত অবধি হয়েছে? ম্যাথের কোশ্চেন পার্সেন্টেজ আমাদের হয়েছে 46 সম্ভবত, 46টা কোশ্চেন। যে কটা কোশ্চেন হয়েছে 46টা কোশ্চেন ভালো করে দেখে রাখবে। 46টা কোশ্চেন রিভিশন করবে এই 2-3 দিনে। আর আরেকটা হচ্ছে তোমাদের আমি পিডিএফটা দিলে ভালো হয়। কোশ্চেনের পিডিএফ, আচ্ছা আমি আজকে রাতে কোশ্চেনের পিডিএফটাও দিয়ে দেবো ম্যাথের। আরেকটা হচ্ছে তোমাদের লাস্ট ডিজিটের একটা আমি ভিডিও দেবো যেটা ম্যাথের সাথে রিলেটেড। যেমন আমি ডিএস দিয়েছিলাম, ডিজিটাল সাম, সেরকম একটা ভিডিও দেবো লাস্ট ডিজিট কীভাবে অ্যাপ্লাই করতে হয়, সে একটা ভিডিও দেখবে, লাস্ট ডিজিটের বিষয়টা বুঝতে পারবে। তো লাস্ট ডিজিটের ভিডিওটা তোমরা কমপ্লিট করে রাখবে। বোঝা গেল সব কিছু? ক্লিয়ার? আর এই 3 দিনে আরেকটা কাজও দেবো, সেটা হচ্ছে তোমরা করতে পারলে, তোমরা কি পারবে? তাহলে দেওয়া যায়। সেটা হচ্ছে রেশিওর ক্লাস 1, ক্লাস 2, এই দুটো ক্লাস আমি দেবো। তোমরা একটু এই দুটো ক্লাস দেখে রাখবে, রেশিওর ক্লাস 1 আর ক্লাস 2, 3-4 দেখার দরকার নেই, ক্লাস 1 আর ক্লাস 2 বেসিকটা তাহলে ক্লিয়ার হয়ে যাবে পুরো। ক্লাস 1 আর ক্লাস 2টা আমি দেবো, এই দুটো ক্লাস তোমরা একটু দেখে রাখবে।